ওগুলোও একটু সামনে রাখো, ফর্মুলা গুলো তোমার সহজ হবে বুঝতে। এই ফর্মুলাটা করে করো না এখানে। কে এর ভ্যালু কত হয়? স্যার ডি এর মানটা কত ছিল? 2 টাইমস অফ অ্যাডিটিভ জেনেটিক ভেরিয়েন্স। এখন তাহলে হাফ ডি করে তারপরে ডি এর মান করতে হবে। কত ছিল তুমি তো বের করো নাই, আমি তো করি নাই। হাফ ডি করতে গেলে কি করতে হয়? এই হলো হাফ ডি। ফেনোটাইপিক ভেরিয়েন্সের ডাবল থেকে স্যার ব্যাকক্রস দুইটা বাদ দিলে হবে হাফ ডি। তাহলে এটা বীজগণিত এদিক ওদিক করে দিলে ডি কত হবে? ওই পাশে 2 দ্বারা নিশ্চয় গুণ করতে হবে। অ্যাডিটিভ জেনেটিক ভেরিয়েন্স বের করে তাকে 2 দ্বারা গুণ করে দিলে তো ডি এর ভ্যালুটা এখানে চলে আসবে। এই ফর্মুলার জন্য যে ডি ভ্যালু 2 টাইমস অফ অ্যাডিটিভ জেনেটিক ভেরিয়েন্স। এই একজনও করো নাই তোমরা? জি স্যার, তাহলে 0.64 30 স্যার 0.02 আছে। পয়েন্ট 0.2 0.02 স্যার ডি এর মান 30 আসে। 0.02 মান কত আসে? আমি কে এর মান চাচ্ছি, আমি কে এর মান চাচ্ছি। স্যার কে এর মানে 0.02 0.028। কোথাও ভুল হয়েছে কিনা আরেকবার দেখো তো। স্যার 0.028 এটা আসতেছে। জি স্যার 0.028 P1 এর এভারেজ ভ্যালু কত? মিন ভ্যালু P1 এর মিন ভ্যালু কত ছিল ডাটার মধ্যে বলো তো কেউ? তোমরা ভুল করতেছো। স্যার P1 এর মান ছিল 4.8, মিন ভ্যালু 10, P2 মাইনাস P2 মিন ভ্যালু 15, থাকে কত? -5 না, -5 কে বর্গ করলে কত হবে? +25। -5 কে বর্গ করলে হবে 25 হবে, অনলি 25। আর ডি এর ভ্যালু কত হচ্ছিল? 30। উপর আছে হাফ ইনটু 25 divided by 30, half into 25 divided by 30. হ্যাঁ সেটাই তো হয়। তো তোমরা কি বললা? ভ্যারিয়েন্স দিয়ে করছিলাম সেজন্য ভুল হইছে, মিন দিয়ে করতে হইতো। কোথাও কি ভ্যারিয়েন্স? স্যার হাফের উপরে তো স্কয়ার হবে। কোথায় স্কয়ার আছে? ও यस, পুরোটা স্কয়ার। হ্যাঁ থার্ড ব্র্যাকেট আছে তো, জি স্যার। পুরোটার উপরেই স্কয়ার হবে। পুরোটার উপরেই স্কয়ার হবে। তাহলে করো, স্কয়ার দিয়ে করো। আর ডি এর ভ্যালু কত হয়? 30 নাকি? জি স্যার 30। হ্যাঁ
সিম্পল ক্যালকুলেশন এত দেরি হচ্ছে? 0.20 স্যার Point- 0.20 0.20 এর আগে তো বলছিলাম 0.02 বলছিলেন কেউ একজনে। জি স্যার। এখন ঠিক আছে 0.20 এর পরে আরো যদি নাও সম্ভবত 8 বা 9 হতে পারে। 0.208 জি কে স্যার। এর ভ্যালু এইখানে ফর্মুলা 1 নম্বর ফর্মুলা ব্যবহার করলে। এবার যদি 2 নম্বর ফর্মুলা ব্যবহার করি এইটা, এই ফর্মুলাটা যদি ব্যবহার করি তাহলে আরেকটা রেজাল্ট হচ্ছে দেখবা, P1 এর এভারেজ মাইনাস P2 এর এভারেজ বর্গ করে নিচে আসবে 8 ইন্টু ভেরিয়েন্স অফ F2 মাইনাস ভেরিয়েন্স অফ F1। এই ফর্মুলা ব্যবহার করলে কত আসবে দেখো তো? এটা তো সহজ, শুধু ওখান থেকে ভ্যালু গুলো নিয়ে বসাই দাও। এই যে মেইন ভ্যালু লাগবে, এখানে ভেরিয়েন্স লাগবে। স্যার 0.14 0.14 0.14 ঠিক আছে মনে হয় এটা, কিন্তু তোমরা জি দেখো- স্যার 149 হ্যাঁ এখন দেখো ভ্যালু আরেকটা চলে আসছে। এটা হলো 2 নম্বর। 3 নম্বর ফর্মুলা ব্যবহার করলে কত হয় ভ্যালু এটা? স্যার 2 নাম্বার ফর্মুলাটা কিসের জন্য? সবই নাম্বার অফ জিন পেয়ার এস্টিমেশনের জন্য। সেটা আমি আগেই বলেছি কেন এতগুলো ফর্মুলা আসছে। স্যার 2 নম্বর ফর্মুলাতে পি এর মানটা কোনটা নিব, মিন মান নাকি মিন ভেরিয়েন্স? অলওয়েজ মিন ভ্যালু, কখনোই কিন্তু মিনটা এখানে দেওয়া হয়নি, উপরে একটা টান হবে। এখানে প্রথমে বলা আছে P1 মিন ভ্যালু, এই যে 1 নম্বরে P1 মিন ভ্যালু অফ প্যারেন্ট 1 মিন ভ্যালু অফ প্যারেন্ট 2। এছাড়া তোমার কাছে তো আর কোনো ভ্যালু দেওয়া নাই, মিনই দেওয়া থাকবে। তাহলে এখানে আসলো পয়েন্ট কত 1 2 এই ধরনের। ঠিক আছে, কন্ডিশন গুলো হলো এই যে অ্যাজাম্পশন গুলো, শর্তগুলো দেওয়া আছে। জিন ইফেক্টস ইজ পিওরলি অ্যাডিটিভ ডোমিনেন্ট টাইপ। ইফ ইন্টারঅ্যাকশন অফ জিন এক্সিস্ট, অ্যাপ্রোপ্রিয়েট স্কেলিং শুড বি ইউজড টু গেট অ্যাপ্রোপ্রিয়েট স্টেটমেন্ট। এটা হলো অ্যাজাম্পশন বা শর্ত যেগুলাকে আমরা বলি। এটা হলো 3 নম্বর ফর্মুলা। দেখো ইউজ করে দেখো, ভ্যালু আরেকটা হবে। P1 এর মিন ভ্যালু P2 এর মিন ভ্যালু বর্গ করে 16 divided by variance of BC back cross minus variance of F1. Variance of back cross means back cross 1 generation এর variance, back cross 2 generation এর variation যোগ করে 2 দ্বারা ভাগ করবা, এভারেজ করবা, ওইটাই হলো variance of BC। কত দেওয়া আছে এখানে? BC1 এর ভ্যালু, variance এর ভ্যালু 0.137 এখানে 16, এখানে 20। 0.137 ভ্যালুটা আসছে তোমার Last equation 0.137। 37 হ্যাঁ এরকমই হবে 3 নম্বর ফর্মুলা ব্যবহার করে। তার মানে এখন দেখো জিন পেয়ার এস্টিমেট করে 3টা ফর্মুলা দেওয়া হলো, 3টা ফর্মুলা থেকে 3 ধরনের রেজাল্ট আসছে। ঠিক আছে, এবং 3টাই হলো সঠিক। তোমরা যা আসে এখানে ভ্যালু রেজাল্টে তাই বসাই দিবা। ওই যে আগে বললাম যে দিনাজপুর ঢাকার ডিস্টেন্স 350, 400, 450 সবই ঠিক, সবই সঠিক। এই ফর্মুলা গুলা ইউজ করে নাম্বার অফ জিন পেয়ার যা আসে তোমরাও রেজাল্টে তাই বসাই দিবা। এটা নিয়ে আর বেশি চিন্তা করার দরকার নেই। কি কিছু আইডিয়া হয়েছে? জি স্যার, কিন্তু
তিনটা ফর্মুলা স্যার, তিনটা কি কোনো স্পেশাল শর্ত আছে যে যখন এই শর্ত হবে তখন এই ফর্মুলাটা দিয়ে করব? এই যে প্রত্যেকটার নিচে তো শর্ত দেওয়াই আছে, লাল লাল কালি দিয়ে শর্ত আমি মার্কিং করেই দেখছি। এটা হলো 3 নম্বর ফর্মুলার শর্ত, এই লাইনটা। The data are considered by purely non-environmental origin. 2 নম্বর ফর্মুলার assumption গুলা দেখো। Gene effect is purely additive dominant type. If interaction of genes exists, appropriate scaling should be used to get appropriate estimate. শর্তগুলাই যে মুখস্থ রাখা, আর কিছু দরকার নেই। এগুলা ডিটেলস তো বুঝতে গেলে আবার আরো বহু অনেক ভিতরে যেতে হবে। 1 নম্বর ফর্মুলার শর্ত, নাম্বার 1 ফর্মুলা, নো নন অ্যালিলিক জিন ইন্টারেকশন। কোন নন অ্যালিলিক জিন ইন্টারেকশন যদি না থাকে, জিনস আর অফ ইকুয়াল ইফেক্ট যদি থাকে, প্রত্যেকটা জিনের ইকুয়াল সেম, নো লিঙ্কেজ অফ জিনস, জিনগুলোর মধ্যে যদি লিঙ্কেজ না থাকে, তাহলে এই ফর্মুলা থেকে যেটা আসবে এটাই হবে। প্রত্যেকটা ফর্মুলার পিছনেই শর্ত আছে। এখন কথা হলো, তোমাকে যখন জিন পেয়ার এস্টিমেট করতে বলা হয়, তুমি কয়টা ফর্মুলা ব্যবহার করবে বা কোনটা করবা, একটা প্রশ্ন জাগে যে আমি কি স্যার সবগুলা করবো কিনা, বা সবগুলা না করলে যে কোনো একটা যদি করি তাহলে কোনটা করব। ক্লিয়ার, বোঝা গেছে? তাহলে তুমি কোনটা করবা, এটা একটা প্রশ্ন তো সবার, না কেউ বুঝতেছো না? জি স্যার। জি স্যার। এখন যদি তোমার কাছে এই ভ্যালু সবগুলা থাকে, P1, P2, F1, F2, BC1, BC2, এই 6টা জেনারেশনের মিন ভ্যালু ভেরিয়েন্স যদি থাকে তোমার কাছে, তাহলে তুমি 3টা ফর্মুলাই ব্যবহার করতে হবে। কারণ 3টা ফর্মুলা ব্যবহার করার জন্য যে কম্পোনেন্ট গুলা দরকার, সবগুলা কম্পোনেন্ট প্রবলেমের মধ্যে আছে। অতএব তোমাকে 3টাই ব্যবহার করতে হবে ফর্মুলা। P1, P2 এর মিন ভ্যালু, ব্যাকক্রস এর ভেরিয়েন্স, F1 এর ভেরিয়েন্স, P1, P2 এর মিন ভ্যালু, F2 এর ভেরিয়েন্স, F1 এর ভেরিয়েন্স, P1, P2 এর মিন ভ্যালু, অ্যাডিটিভ জেনেটিক ভেরিয়েন্স এর 2 টাইমস। তো এগুলা তো সবগুলাই তুমি এখান থেকে পাবা, তোমার এই পপুলেশন গুলা থেকে থাকলে পাবা। এদের মিন ভ্যালু এবং ভেরিয়েন্স যদি থাকে, তুমি 3টা ফর্মুলাই ব্যবহার করবা। কেউ যদি না বুঝে এই জিনিসটা একটু খেয়াল করো বা প্রশ্ন করো। ক্যালকুলেশন তুমি ক্যালকুলেটর দিয়ে টিপলে রেজাল্ট পেয়ে যাবে। এখন তুমি কোনটা ব্যবহার করবে? যদি তোমার কাছে সবগুলা কম্পোনেন্ট থাকে প্রবলেমের মধ্যে, সবগুলা ব্যবহার করতে হবে, সবগুলা 3টা ফর্মুলাই। কোনো প্রবলেম আছে দেখবা যে ব্যাকক্রস জেনারেশন নেই, ডাটার মধ্যে নাই, তাহলে তো তুমি তো কি করবা? ব্যাকক্রস যদি না থাকে তাহলে ফর্মুলা 1 করব। ফর্মুলা 1 করতে গেলে পারবা তো ফর্মুলা 1 ব্যবহার করতে? এর মান বের করা যাবে না তো? এর মান কোথায় পাবা ফর্মুলা 1 এ যদি ব্যাকক্রস না থাকে? এই যে ফর্মুলা 2 ব্যবহার করতে হবে। হ্যাঁ, তোমার হাতে কম্পোনেন্ট থাকলে যতক্ষণ পর্যন্ত ফর্মুলা ব্যবহার করা যায় করতে হবে, এবং 3টাই করতে হবে এই সবগুলা থাকলে। এই হলো প্রশ্ন। এতক্ষণ যদি বুঝে থাকো তাহলে 3 নম্বর প্রশ্নে আমি চলে যাই। আমি এখন আর ক্যালকুলেশনে যাব না, আমি জাস্ট বুঝাই দিচ্ছি, তোমরা ক্যালকুলেশন করবা। যেহেতু আমি এখানে তোমাদেরকে ভার্চুয়াল ওয়েতে ক্যালকুলেশন এখানে করাই দেওয়া সম্ভব না। ক্লাস হলে আমি ক্যালকুলেটর হাতে ধরে দেখাই দিতে পারতাম। সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে জানো তো সবাই? সায়েন্টিফিক ক্যালকুলেটরে কিভাবে ডাটা এন্ট্রি করতে হয়, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, মিন জি স্যার। বের করতে হয়। একবার যদি তুমি মনে করো 100টা বা 1000টা ডাটা দিয়ে দাও, এই 1000টা ডাটা থেকে তুমি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, মিন, ভেরিয়েন্স সব বের করতে পারবা। বারবার ডাটা ইনসার্ট করার দরকার নেই। ক্যালকুলেটরকে অলওয়েজ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মোডে নিয়ে তুমি ডাটা ইনসার্ট করে সবই বের করতে পারবা। 3 নম্বর প্রবলেমটা দেখো, ডাটাগুলোকে একটু বোল্ড করে দিচ্ছি তোমাদের দেখতে সুবিধা হবে। 3 নম্বর প্রবলেমে কি বলা আছে? Estimate the following genetic parameters from the given data derived from 10 plants. প্রথম লাইনটা দেখো, 10টা গাছের ডেটা নিয়ে ডাটাগুলা নিচে দেওয়া আছে। ডাটাগুলা নেওয়া হয়েছে 10টা গাছ থেকে, derived from
10 plants. কয়টা গাছ? 10টা গাছ। বোঝা যাচ্ছে আমি যে হাইলাইট বোল্ড করে দিলাম এই 3টা লাইন? জি স্যার যাচ্ছে। তোমাকে মেজার করতে হবে ব্রড সেন্সিটিভিটি, ন্যারো সেন্সিটিভিটি এবং জিন নাম্বার এস্টিমেট করতে হবে, অর্থাৎ জিন পেয়ার আর কি। জিন নাম্বার তো না, এটা জিন পেয়ার, যাই হোক জিন পেয়ার, নাম্বার অফ জিন পেয়ার। এখানে ডেটাগুলো কি দেওয়া আছে দেখো, P1, P2, F1, F2, 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 BC1, BC1, BC2, BC2। এখানে 3টা ব্লকের ডাটা দেওয়া আছে, ব্লক 1, ব্লক 2, ব্লক 3, অর্থাৎ রেপ্লিকেটেড ডাটা দেওয়া আছে, রেপ্লিকেশন করা আছে 3টা ব্লকে। ব্লক 1 এ মিন ভ্যালু হলো 30 এবং SSX টা কি কেউ জানো? হোয়াট ইজ SSX? সামেশন স্কয়ার সাম অফ স্কয়ার ভ্যালু। যে বলতে চাচ্ছিল বলো না কেন? সাম অফ স্কয়ার ভ্যালু। ব্লক 2 তেও মিন দেওয়া আছে, তার সাম অফ স্কয়ার দেওয়া আছে। ব্লক 3 তেও মিন দেওয়া আছে, তার সাম অফ স্কয়ার দেওয়া আছে। এখন যদি আমরা এই একটা ডাটাই আগে একটু ক্যালকুলেশন করি, P1 বা প্যারেন্টাল জেনারেশন 1, P1 এর ডাটা, ব্লক 1 থেকে 10টা গাছ নিয়ে 10টার মিন ভ্যালু হলো 30, এখানে 10টার মিন ভ্যালু 28, এখানে 10টা গাছ থেকে ডাটা নিয়ে তার মিন ভ্যালু হলো 32। ব্লক 1 এ 10টা গাছ, ব্লক 2 তেও 10টা, ব্লক 3 তেও 10টা, মিন ভ্যালু দেওয়া আছে আর তাদের সাম অফ স্কয়ার ভ্যালু দেওয়া আছে। সাম অফ স্কয়ার ভ্যালু অবশ্যই এটা হলো স্ট্যাটিস্টিক্সে যেটা ব্যবহার করা হয়, সাম অফ স্কয়ার। সাম অফ স্কয়ার ভ্যালু দুই ধরনের আছে, নিশ্চয় তোমাদেরকে বলা হয়েছে স্ট্যাটিস্টিক্সে। এবং তোমাদের ভ্যারাইটাল টেস্টিং প্রবলেম কে করাইছে প্র্যাকটিক্যাল 4-2 তে? আরিফ স্যার মনে হয় নাকি? জি স্যার, আরিফ স্যার করেছে। সাম অফ স্কয়ার ভ্যালু কিভাবে বের করতে হয় এটা দেখাই দিছি তো নিশ্চয়, আমার মনে হয়। এবং তোমার পরিসংখ্যানে দুই ধরনের সাম অফ স্কয়ার ভ্যালু আছে। একটা হলো জেনারেল সাম অফ স্কয়ার। তুমি মনে করো 10টা ডাটা দিয়ে দিলাম, প্রত্যেকটাকে বর্গ করো, যোগ করো, এটাও তো সাম অফ স্কয়ার ভ্যালু হবে না 10টা ডাটার? বুঝা গেছে না বুঝো নাই? আমি তোমাকে যে কোনো 10টা ডাটা দিয়ে দিলাম, মনে করো 1 2 3 4 5 6 7 8 9 10, এদের সাম অফ স্কয়ার ভ্যালু 1 থেকে 10 পর্যন্ত প্রত্যেকটাকে বর্গ করো, যোগ করো, তাহলে কি হবে? সাম অফ স্কয়ার ভ্যালু হবে 10টা ডেটা। এবং এই ভ্যালুটাকে বলা হয় পরিসংখ্যানের ভাষায় আনকারেক্টেড সাম অফ স্কয়ার ভ্যালু। এটা কারেক্টেড সাম অফ স্কয়ার ভ্যালু নয়। তাহলে পরিসংখ্যানে দুই ধরনের সাম অফ স্কয়ার ভ্যালু আছে, একটা হলো কারেক্টেড সাম অফ স্কয়ার ভ্যালু, একটা হলো আনকারেক্টেড সাম অফ স্কয়ার ভ্যালু। আনকারেক্টেড সাম অফ স্কয়ার ভ্যালু হলো জাস্ট সিম্পলি বর্গ করবা, যোগ করবা। এটা প্রাইমারি স্কুলের ছেলেকে বললেও সে 10টা ডাটার বর্গ যোগফল দিয়ে দিবে। এটা হলো আনকারেক্টেড সাম অফ স্কয়ার ভ্যালু। বাট স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিসের জন্য যে সাম অফ স্কয়ার ভ্যালু করা হয়, এটা হলো কারেক্টেড সাম অফ স্কয়ার ভ্যালু। তার জন্য একটা কারেকশন ফ্যাক্টর থাকে, বাদ দিতে হয় কারেকশন ফ্যাক্টর। এটা জানা আছে কিনা? পরিসংখ্যানে পড়ে আসছো নিশ্চয়। জি স্যার। তাহলে ভ্যারিয়েন্সের ফর্মুলাটা কেউ জানো কিনা একটু বলো তো। ভ্যারিয়েন্সের ফর্মুলাটা কি? আমরা যে এত ভ্যারিয়েন্স নিয়ে থিওরি ক্লাসও এত বললাম, এখন প্র্যাকটিক্যালও বারবার আসতেছে তোমার ভ্যারিয়েন্স। ভ্যারিয়েন্সের ফর্মুলা কি যদি সিম্পলি কেউ বলতে পারবা? এখন যদি আমি
এই যে P1 একটা প্যারেন্টাল জেনারেশন 1, ডাটা নিছে ব্লক 1 থেকে 10টা গাছ, ব্লক 2 থেকে 10টা, ব্লক 3 থেকে 10টা, টোটাল 30টা গাছের ডাটা নিয়ে আছে। তাহলে এখান থেকে আমি এখন ভেরিয়েন্স কিভাবে বের করব? ভেরিয়েন্সের ফর্মুলাটা কি? তুমি যদি র ডাটা ক্যালকুলেটরে দিয়ে দাও, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মোডে ইনসার্ট করো, তাহলে সেখান থেকে তুমি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পাবা। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কে যদি স্কয়ার করে দাও, সেটা হয়ে যাবে ভেরিয়েন্স। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আর কিছুই না, ভেরিয়েন্সের বর্গমূলটাই হলো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। একটু মনোযোগ দিয়ে শোনো যারা লাইনে আছো। কিন্তু এখানে তো তোমাকে র ডাটা দেওয়া নাই, তোমাকে সাম অফ স্কয়ার ভ্যালু দেওয়া আছে। Corrected sum of তিরিশ। তাহলে এখন 30টার মিন কত কি হবে? হবে স্যার? হ্যাঁ 30 30 হবে। এখানকার মিন, ব্লক 1 এর মিন, ব্লক 2 এর মিন, ব্লক 3 মিন যোগ করে আবার 3 দ্বারা ভাগ করে দেব, তাহলে তো গ্র্যান্ড মিন বের হয়ে যাবে। ঠিক আছে? তাহলে এটা 30 হবে, 30, 28, 32, এখানে F1 F2 মিন, এখানে F2 কয়বার আছে? স্যার 3 বার আছে। 3 বার, আছে 3 টাইমস আছে। তাহলে 3 টাইমস হলে এখানকার 3টা ভ্যালু, 30, 29, 26, এখানেও 3টা ভ্যালু, এখানেও 3টা ভ্যালু আসবে। 9টা ভ্যালু যোগ করে কত দ্বারা ভাগ দিতে হবে? আমি বলতেছি তুই কর 30, 29, 26। 9টা ভ্যালু যোগ করে 9 দ্বারা ভাগ দাও, F2 এর মিন ভ্যালু বের হয়ে যাবে। ঠিক আছে? যেহেতু F2 টা 3 টাইমস রেপ্লিকেট করা আছে প্রত্যেকটা ব্লকে। বোঝা গেছে? 26, 34, 27। BC1 এখানে 2টা ভ্যালু, এখানে 2টা, ব্লক 3 তে 2টা ভ্যালু, সবগুলা যোগ করে 6 দ্বারা ভাগ দিলে BC1 এর মিন বের হয়ে যাবে। BC2 এরও একই অবস্থা, এটা নাই বললে BC2 এরও একই অবস্থা। 2 টাইমস 2 টাইমস 2 টাইমস, 6টা যোগ করে 6 দ্বারা ভাগ দাও, এটা হবে 6টার মিন ভ্যালু। আর ভেরিয়েন্স কত হবে? এবার আসো ভেরিয়েন্স অফ P1, সাম অফ স্কয়ার ডিভাইডেড বাই ডিগ্রিজ অফ ফ্রিডম। এখানে সাম অফ স্কয়ার ডিগ্রিজ অফ ফ্রিডম, সাম অফ স্কয়ার ডিগ্রিজ অফ ফ্রিডম। এখানে সাম অফ স্কয়ার কত আছে? ডিগ্রিজ অফ ফ্রিডম n-1। n-1, হ্যাঁ রাইট। এখানে সাম SSX, সবগুলো SSX যোগ করো, 25, 27, 28 ডিভাইডেড বাই ডিগ্রিজ অফ ফ্রিডম কত হবে? স্যার 10টা প্ল্যান্টের জন্য n এর মান তাহলে 10টা গাছ থেকে ডাটা নেওয়া আছে, তাহলে 10 - 1 হবে। 9। ঠিক আছে, 10 - 1 ইনটু কয়টা ব্লক? ব্লক কয়টা? ব্লক এখানে তো 10টা গাছ, এখান থেকেও 10টা গাছের, তো এখানে তো 10টা গাছের SSX ভ্যালু, জি স্যার। তাহলে 3 দ্বারা গুণ দিতে হবে নিচে। 10 - 1 ইনটু 3, তাহলে উপরে হবে 3টা SSX এর যোগফল ডিভাইডেড বাই
10 minus 1 into 3 এখন ক্যালকুলেশন করো কত হয় ভ্যালু 8.9 হুম 25 plus 2.96 ভ্যালুটা মনে হয় ভুল হয়েছে ঠিক করো ভ্যালু সাম অফ স্কয়ার ব্লক 1 হলো 25 ব্লক 2 তে হলো 27 ব্লক 3 তে 28 8.9 আরে কি বলে স্যার 2.96 স্যার 2.96 টাই ঠিক আছে মনে হয় 2.96 স্যার হ্যাঁ তাহলে তুমি এখন এইভাবে সবগুলার ভেরিয়েন্স বের করতে পারবা মিন ভ্যালু এবং ভেরিয়েন্স P1 এর ভেরিয়েন্স 2.96 এইভাবে P2 এর ভেরিয়েন্স আসবে F1 এর ভেরিয়েন্স F2 এর ভেরিয়েন্স BC1 এর ভেরিয়েন্স BC2 এর ভেরিয়েন্স সবই চলে আসবে এখন তুমি এই 3 নম্বর প্রবলেমের জন্য এরকম একটা ঘর করো এই যে 2 নম্বরে যেরকম একটা ঘর দেওয়া আছে পপুলেশন গুলো লেখো P1 P2 F1 F2 BC1 BC2 এখন তোমার মিন কত পাইছো P1 এর মিন P2 এর মিন সবগুলো এভাবে সাজাও এরপর ভেরিয়েন্স এর ভ্যালুগুলো এভাবে সাজাও একটা টেবুলার ফর্মে তুমি এখন পেয়ে গেছো এগুলা এই 2 নম্বর প্রবলেম এগুলো তোমাকে দেওয়া ছিল 3 নম্বর প্রবলেম থেকে তোমাকে নিজে এগুলা বের করতে হয়েছে মিন ভেরিয়েন্স প্রত্যেকটা পপুলেশন এই মিন লিখতেছিস কেন মিন বের করতে হবে এগুলা এগুলো করতে হবে তোমাকে 3 নম্বর প্রবলেমের জন্য 2 নম্বর প্রবলেমটা তোমাকে দেওয়া ছিল জি স্যার এটা বের করতে বলেছি হবে 3 নম্বর প্রবলেম ক্যালকুলেট করে এই ধরনের একটা টেবল বানাতে বলছি হ্যাঁ এই ভ্যালুগুলো 3 নম্বর প্রবলেমে তুমি বানাই এখানে নিয়ে আসো সুন্দর করে বসে একটা টেবিল বানাও বানানোর পরে এখন তুমি তোমার ফর্মুলাগুলো নিয়ে কাজ করো হেরিটেবিলিটি ইন ব্রড সেন্স হেরিটেবিলিটি ইন ন্যারো সেন্স বের করো আর জিন পেয়ার এস্টিমেটের জন্য ফর্মুলা 1 ফর্মুলা 2 ফর্মুলা 3 ব্যবহার করো ফর্মুলা 1 করলে ক্যালকুলেশন করবা তার অ্যাজাম্পশন গুলো লিখে দিতে হবে ফর্মুলা 2 যখন করবা ক্যালকুলেশন করে রেজাল্ট বের করবা অ্যাজাম্পশন গুলো নিচে লিখে দিতে হবে একইভাবে ফর্মুলা 3 ও ক্যালকুলেট করে তুমি রেজাল্ট বের করবা এবং অ্যাজাম্পশনটা লিখে দিতে হবে তিন নম্বর প্রবলেমের জন্য আমি বলে দিই তোমরা এই ক্যালকুলেশন যা করার করছো বাকিটা পরে করিও এরকম একটা টেবিল বানাও বাম পাশে পপুলেশন গুলো লেখো P1 P2 মিন ভেরিয়েন্স মিন এবং ভেরিয়েন্স এর ইয়েটা খালি করো আমি বলতেছি ওটা লিখে নাও তুমি 3 নম্বর প্রবলেমের জন্য বলতেছি কিন্তু P1 এর মিন আমাকে শোনা যাচ্ছে জি স্যার জি স্যার মিন P1 এর মিন কত 30 জি স্যার P2 এর মিন বের করছো কেউ পুরোটা 22 মিন ভ্যালু F1 এর মিন ভ্যালু 34.66 F2 এর মিন ভ্যালু এই ভুল হইলো নাকি দেখো মনে হয় ভুল হচ্ছে নাকি আমার
ফোন তোমার কাছে রাখছো? ফোন তোমার কাছে রাখিছো? তিরিশ মাইনাস 34 এই ডাটাটা ক্যালকুলেট করে 3 নম্বর প্রবলেমের এরকম একটা টেবিল আসবে তোমার মিন ভ্যারিয়েন্স সবগুলা জেনারেশন করে তুমি এই ধরনের একটা টেবিল তৈরি করো। করার পরে এখন তুমি এখান থেকে ব্রড সেন্সিটিভিটি ন্যারো সেন্সিটিভিটি বের করার জন্য তোমাকে কি করতে হবে বলো? হ্যালো হ্যালো স্যার স্যার হ্যালো কমপ্লিট করছো তোমরা এই টেবিলটা? জি স্যার। এখন তো তুমি জাস্ট 2 নম্বর প্রবলেমের মতো ভেরিয়েবিলিটি ব্রড সেন্স ন্যারো সেন্স বের করবা, জিন পেয়ার এস্টিমেট করবা। এর আগের প্রবলেম এর আগে তিনটা ফর্মুলা আমি দেখাই দিছি ওইভাবে। ক্লিয়ার? জি এটা হলো এই প্রবলেমটার জন্য গুলো তুমি এখানে লিখতে পারো ব্রড সেন্সের হেরিডিটি যেটা বের হবে এখান থেকে ব্রড সেন্স হেরিডিবিলিটি ভ্যালু হবে কেউ যদি করো 38% broad sensitivity value for this problem. 38% হবে। স্যার আমার তো 68% আসছে। তোমার ক্যালকুলেশনে যদি আসে তাহলে আসবে, সমস্যা নাই। তাহলে আমার ভুল হয়েছে হয়তো, আমি তো এখানে তোমাদেরকে তাড়াতাড়ি করে দিচ্ছি। জি স্যার। স্যার আর কতক্ষণ ক্লাস হবে? কতক্ষণ পারবা তোমরা? আমি স্যার নামাজের বিরতি দিয়ে দেন, তারপরে আবার ক্লাস নিয়েন। এসে আসছে। কয় মিনিট লাগবে নামাজ পড়তে? স্যার 10 মিনিট ওযু সহ। জি স্যার। ওযু সহ 10। এখন কত? 4:25 বাজে। 4:25 বাজে, ঠিক আছে। 4:35। জি স্যার। স্যার থ্যাংক ইউ। ওকে, জি স্যার। কোথাও কি লিখতে হবে আমাকে কোথাও লিখে দিতে হবে নাকি বলো? স্যার আমরা লিখে দিচ্ছি। হ্যাঁ লিখে দাও। 10 মিনিট নামাজের বিরতি, নামাজের পরে আবার ডিসকাস। ওকে।
Done.
35। হ্যালো, আসছো নাকি তোমরা? জি স্যার। তাহলে এটা এখন যেটা হলো, এখান থেকে তোমরা যখন এইটা মিন এবং ভেরিয়েন্স বের করতে পারবা, বাকি কাজ তো তোমরা জাস্ট আগের প্রবলেমের মতোই, আর কিছু না। এখানে যে জিনিসটা ইম্পর্টেন্ট সেটা হলো তোমার ভেরিয়েন্স ক্যালকুলেশন কিভাবে করবা, সেটা আমি একটু দেখাই দিলাম। প্রবলেম নাম্বার 3। স্যার স্ক্রিন শেয়ার হয়নি। স্ক্রিন আবার কোথায় গেল? এবার হয়েছে? জি স্যার। হ্যাঁ। তো তাহলে এখন এই অবস্থায় যখন তুমি তৈরি করতে পারবা, এখান থেকে এই যে এই চার্টটা তৈরি হয়ে যাবে, মিন এবং ভেরিয়েন্স আসবে, এরপরে তুমি হেরিটেবিলিটি এবং দিন পেয়ার এস্টিমেট করতে পারবা আগের প্রবলেমের মতো। এখানে মূল কাজটা হলো ভেরিয়েন্স কিভাবে বের করতে, এটা অনেকে জানে না, ভুল করে, অনেক স্টুডেন্ট ভুল করে, এই জন্য প্রবলেম সলভ হয় না ঠিক মতো। এখানে তোমাকে মাথায় রাখতে হবে প্রত্যেকটা পপুলেশনে কয়বার রেপ্লিকেট করা আছে সেটা হিসাব করতে হবে। 3টা ব্লক আছে এই পাশে, অর্থাৎ 3বার এই পাশে রেপ্লিকেশন করা আছে। আবার প্রত্যেকটা ব্লকের মধ্যে প্রত্যেকটা জেনোটাইপ কয়বার আছে রেপ্লিকেশন। ব্লক 1 এ P1 এখানে একবার আছে, বাট F2 আছে প্রত্যেকটা ব্লকে 3বার করে। জি স্যার। ব্যাক ক্রস BC1 2বার করে দেওয়া আছে, BC2 ও কিন্তু ডাবল করে দেওয়া আছে। এটা মাথায় রাখে তোমাকে মিন ভেরিয়েন্স ক্যালকুলেট করতে হবে। আমি চলে যাচ্ছি 4 নম্বর প্রবলেমে। দেখো, P1 P2 F1 F2 BC1 BC2 এই জেনোটাইপ গুলার একটা রেপ্লিকেটেড ডাটা দেওয়া আছে এখানে। নাম্বার অফ গ্রেইনস পার স্পাইক অফ দ্য ফলোইং জেনোটাইপস আর গিভেন। স্যার জিন পেয়ারটা কিভাবে বের করব? কেন? ফর্মুলা ইউজ করে। আগের প্রবলেমে কিভাবে করছো? যে স্যার যে তিনটা ফর্মুলা, ওই তিনটা ফর্মুলা ইউজ করে। যদি 3টা ফর্মুলা ইউজ করার জন্য কম্পোনেন্ট গুলো তোমার কাছে থাকে, যেমন এখানে 3 নম্বর প্রবলেমে যেটা এটা ফিল আপ করছি, 3টা ফর্মুলা ইউজ করা যাবে জিন পেয়ার এস্টিমেশনের জন্য। অর্থাৎ 3টা ফর্মুলাই তোমাকে ব্যবহার করতে হবে, ঠিক আছে? জি স্যার। 4 নম্বর প্রবলেমে আমি একটু চলে যাচ্ছি। এই যে নাম্বার 4, প্রবলেম নাম্বার 4, নাম্বার অফ গ্রেইনস পার স্পাইক অফ দ্য ফলোইং জেনোটাইপস আর গিভেন। কয়টা গাছ থেকে বা কয়টা স্পাইক থেকে গ্রেন নিয়ে এভারেজ করে দেওয়া আছে সেটা উল্লেখ নেই কিন্তু। ক্লিয়ার? জি স্যার। রেপ্লিকেশন 1 2 3 4 5 5টা রেপ্লিকেশন দেওয়া আছে। তাহলে এখান থেকে তুমি কি করবা? তোমাকে এখানে করতে হবে অ্যানোভা টেবিল করতে হবে। অ্যানোভা টেবিল কিভাবে তৈরি করতে হয় এটা তো জানো কিনা? ভ্যারাইটি টেস্টিং এ কিন্তু পড়ানো হয়েছে অ্যানোভা টেবিল প্রিপারেশন। অ্যানোভা টেবিলের মধ্যে কি কি কম্পোনেন্ট গুলো থাকবে? একটা অ্যানোভা টেবিল তৈরি করতে কি কি লাগে বলো তো? বা অ্যানোভা টেবিলের কম্পোনেন্ট গুলা কি কি?
ওই যে তোমার আম্মু ডাকতেছে, যাও তো। স্যার ডিগ্রিজ অফ ফ্রিডম লাগে, প্রথমে কি থাকে? সোর্স অফ ভেরিয়েশন। ডিগ্রিজ অফ ফ্রিডম তো আসবে পরের ধাপে। ফার্স্ট কি থাকে অ্যানোভা টেবিলে? স্যার সোর্স অফ ভেরিয়েশন যেগুলো হ্যাঁ, সোর্স অফ ভেরিয়েশন। সোর্স অফ ভেরিয়েশন স্যার জিনোটাইপ রেপ্লিকেশন। সোর্স অফ ভেরিয়েশন, ডিগ্রিজ অফ ফ্রিডম, উপরের দিকে গুলা বলো। সোর্স অফ ভেরিয়েশন, ডিগ্রিজ অফ ফ্রিডম, সাম অফ স্কয়ার, মিন স্কয়ার। আবার মিন স্কয়ার, হ্যাঁ, এরপর ক্যালকুলেটেড এফ ভ্যালু, টেবুলেটেড এফ ভ্যালু থাকে আর কি। ট্যাবুলেটেড। হ্যাঁ, সোর্স অফ ভেরিয়েশন অর্থাৎ ভেরিয়েশন কোথায় কোথায় হতে পারে, সোর্স কি। নাম্বার 1, সোর্স অফ ভেরিয়েশনের ক্ষেত্রে 1 নম্বর ভেরিয়েশন থাকতে পারে তোমার ট্রিটমেন্টের, 2 নম্বর ভেরিয়েশন থাকতে পারে রেপ্লিকেশন টু রেপ্লিকেশন। ঠিক আছে, আর এখানে ট্রিটমেন্ট গুলো হলো আমাদের জেনোটাইপ, এগুলাই হলো ট্রিটমেন্ট। কারণ P1 থেকে P2 ভেরিয়েশন হবে, F1 ভেরিয়েশন হবে, F2 একটা আরেকটা থেকে এখানে ভেরিয়েশন হবে। তাহলে সোর্স অফ ভেরিয়েশনের প্রথম যে কম্পোনেন্ট ট্রিটমেন্ট, এখানে ট্রিটমেন্ট গুলো হলো কি জেনোটাইপ। ঠিক আছে, সোর্স অফ ভেরিয়েশনের 1 নম্বর জেনোটাইপ, 2 নম্বর হলো রেপ্লিকেশন। এরপরে আসবে এরর অর্থাৎ এনভায়রনমেন্টাল ভেরিয়েন্স। আমাকে শোনা যাচ্ছে তো নাকি? জি স্যার শোনা যাচ্ছে। ডিগ্রিজ অফ ফ্রিডম, ডিএফ, এক 2 3 4 5 6 থেকে 6 minus 1 5। হ্যাঁ 5। তারপরে সাম অফ স্কয়ার আসবে, মিন স্কয়ার আসবে। ঠিক আছে, এখন এগুলা রেপ্লিকেশন সাম অফ স্কয়ার এবং জেনোটাইপ সাম, ট্রিটমেন্ট সাম অফ স্কয়ার, এই যে ডেটাগুলা দেওয়া আছে এখান থেকে বের করতে পারো তো। অ্যানোভা টেবিল তৈরি করার জন্য যে জিনিসগুলো দরকার, এই ডাটাটাকে বা এই টেবিলটা থেকে অ্যানোভা টেবিল তৈরি করতে পারবা কিনা? এখানে জেনোটাইপ হলো 6টা, রেপ্লিকেশন 5টা, তাইলে এইখানে ডাটা কয়টা দেওয়া আছে? আমি যদি সরি কি হলো, এটা এরকম হলো কেন? হ্যাঁ, এখানে জেনোটাইপ 6টা, রেপ্লিকেশন 5টা, তাহলে ডাটা কয়টা আছে এখানে? 5 6 30টা। 30টা টোটাল। 30টা ডাটা আছে তো নাকি? জি স্যার। আমি যদি এখানে আরেকটা টোটালটা করি, দিস ইজ টোটাল, টোটাল এই যে এখানে যে ভ্যালুটা আসবে, সরি এই যে এখানে একটা ভ্যালু আসবে P1 এর 5টা রেপ্লিকেশনে যদি আমি টোটাল করি 30 28 32 30 32, এটা হবে, এটা আসবে এখানে P1 এর 5টা রেপ্লিকেশনের টোটাল, জি স্যার P2 এর 5টা 152। রেপ্লিকেশনের টোটাল এই ঘরে আসবে। অনুরূপভাবে F1
F2 BC1 BC2 এইগুলা টোটাল গুলো এখানে চলে আসবে। কি আমি বুঝাতে পারছি? জি স্যার। অনুরূপ ভাবে যদি এখানে আরেকটা ঘর করি, দেখো এখানে যদি টোটাল দিই, তাহলে এই ঘরে কি আসবে? 5টা 6টা জেনোটাইপের রেপ্লিকেশন 1 এর টোটাল, এই সবগুলা টোটাল চক্ষু যদি এখানে নিয়ে আসি, এটা হবে R1 টোটাল, রেপ্লিকেশন 1 টোটাল। এই ঘরে আসবে রেপ্লিকেশন 2 টোটাল, 6টা জেনোটাইপের। তাইলে R3 R4 R5 প্রত্যেকটা বরাবরের নিচে টোটালটা চলে আসবে। এই পাশেও টোটাল, ডানে নিচেও টোটাল। বোঝা গেছে? জি স্যার। তাহলে এই ঘরে কি আসবে? 30টা ডাটার টোটাল আসবে, মানে রো বরাবর যে টোটাল আসবে আর কলাম বরাবর যে টোটাল আসবে দুটো সমান হবে। হ্যাঁ, এটার নাম কি? দিস ইজ গ্র্যান্ড টোটাল। গ্র্যান্ড টোটাল বলা হয় এটাকে, জিটি, গ্র্যান্ড টোটাল। এই উপরের দিকে এগুলা যোগ করে যা হবে, এগুলা যোগ করেও কিন্তু তাই হবে। অর্থাৎ এটা হবে এখানে টোটাল 5 6 30টা ডাটার যোগফল এখানে চলে আসবে, গ্র্যান্ড টোটাল। ক্লিয়ার? জি স্যার। এই গ্র্যান্ড টোটাল কে বর্গ করে টোটাল নাম্বার অফ অবজারভেশন কয়টা বা নাম্বার অফ ডেটা কয়টা? এখানে 530টা, 30টা ডেটা না? 5টা 6টা জেনোটাইপ, 5 6 30। এই গ্র্যান্ড টোটাল এখানে যা হবে, গ্র্যান্ড টোটাল কে বর্গ করে এই 30 দ্বারা ভাগ দিলে যেটা হবে সেটা হবে কারেকশন ফ্যাক্টর বলা হয় এটাকে। এখন এগুলা নরমাল ক্লাস না হলে ভার্চুয়ালি এগুলা বোঝানো মুশকিল, তারপরেও আমি বলতেছি, তোমরা এতটুকু বুঝে নাও। এগুলা স্ট্যাটিস্টিক্সে তোমাদেরকে করানো হয়েছে, তারপরেও এখানে আমরা আরেকবার এগুলা ক্লাসে একটু ঝালাই করে দিই। এখন অনলাইনে যতটুকু সম্ভব আমি মুখে বলতেছি। এই স্টার চিহ্নের যে পাশে, এই পাশে হলো তোমার জেনোটাইপ টোটাল আসবে, P1 এর টোটাল, P2 টোটাল, F1 F2 BC1 BC2। এইদিকে টোটাল হবে R1 টোটাল, R2 টোটাল, R3 R4 R5। এইদিকে টোটাল যোগ করলে যা হবে, এখানে 530টা ডাটা যোগ করলে তাই হবে, একই হবে। দিস ইজ গ্র্যান্ড টোটাল বলা হয় এটাকে। গ্র্যান্ড টোটাল যত হবে, টোটালটাকে বর্গ করে নাম্বার অফ ডেটা সংখ্যা 30টা আছে, 30 দ্বারা ভাগ দিলে যেটা হবে এটাকে বলা হয় কারেকশন ফ্যাক্টর, CF সংক্ষেপে। দিস ইজ CF, গ্র্যান্ড টোটালের বর্গ ডিভাইডেড বাই নাম্বার অফ অবজারভেশন। এটা বেশ বড় একটা সংখ্যা হয়। এখন আমাদের কাজ হলো টোটাল সাম অফ স্কয়ার বের করা। টোটাল সাম অফ স্কয়ার, যেটা আমি আগেই বলছি, এখানে 30টা ডেটা আছে, প্রত্যেকটা বর্গ করে যোগ করি। তাহলে 30টা ডাটার বর্গের যোগফল যদি আমি করি, এটা হবে আনকারেক্টেড সাম অফ স্কয়ার, যেটা আমার পরিসংখ্যানের দরকার নেই। অফ স্কয়ার হলো এখানে 30টা ডেটা আছে, প্রত্যেকটাকে বর্গ করতে হবে, যোগ করতে হবে, সেই যোগফল থেকে কারেকশন ফ্যাক্টর মাইনাস করতে হবে। বোঝা গেছে? লাইনে আছো কেউ না? নাই। স্যার আসি। এটাই হলো টোটাল সাম অফ স্কয়ার বা টোটাল কারেক্টেড সাম অফ স্কয়ার বলা। কারেক্টেড শব্দটা এখানে আর লেখে না, যেহেতু আমরা পরিসংখ্যানের ভাষা, এটাকে আর কারেক্টেড লেখার দরকার নেই। প্রত্যেক 30টা ডাটার বর্গের যোগফল থেকে কারেকশন ফ্যাক্টর বাদ দিলে যেটা হবে সেটাই হবে টোটাল সাম অফ স্কয়ার। ঠিক আসছে? বলবে কি নাই? তুমি ফর্মুলাটা লিখে রাখো, স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ক্যালকুলেটর, এগুলো করা খুব সহজ। টোটাল সাম অফ স্কয়ার গেল। এরপরে আমাদের বের করতে হবে এইখানে এর ডান পাশে টোটাল কয়টা বের হয়, কয়টা হলো? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। এগুলো কিসের টোটাল? জেনোটাইপ টোটাল। P1
এর 5টা রেপ্লিকেশনের টোটাল, P2 এর 5টা রেপ্লিকেশনের টোটাল ডান পাশে আসবে। ক্লিয়ার, বোঝা গেছে? জি স্যার। আমরা নরমালি পরিসংখ্যানের ভাষায় এগুলোকে বলা হয় ট্রিটমেন্ট, বাট আমরা ব্রিডিং এ জেনোটাইপটাই হলো আমার ট্রিটমেন্ট। Please move this window away from the share application. বুঝতে পারছি না। হ্যালো, জি স্যার, হ্যাঁ, আসি। ডান পাশে হলো তোমার জেনোটাইপ টোটাল আর নিচের গুলো হলো রেপ্লিকেশন টোটাল। এখন আমাকে জেনোটাইপ টোটালও বের করতে হবে, রেপ্লিকেশন সরি জেনোটাইপ সাম অফ স্কয়ার, রেপ্লিকেশন সাম অফ স্কয়ার। টিএসএস বের করলাম, এরপরে আসবে আমার জিএসএস। এটা ট্রিটমেন্ট সাম অফ স্কয়ার, যেহেতু ট্রিটমেন্টটা আমাদের জেনোটাইপ, এই জন্য জিএসএস লিখলাম। তারপরে আসবে আরএসএস, রেপ্লিকেশন সাম অফ স্কয়ার। তারপরে আসবে ইএসএস, এরর সাম অফ স্কয়ার। টিএসএস তো বললাম, টিএসএস কিভাবে বের করতে হবে। আর জিএসএস জেনোটাইপ সাম অফ স্কয়ার। এখানে জেনোটাইপের এখানে যে ভ্যালুগুলো আসবে টোটাল, প্রত্যেকটাকে বর্গ করতে হবে, যোগ করতে হবে। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, এই 6টার বর্গ যোগফল, তাকে এই যোগফলটাকে ভাগ দিতে হবে নাম্বার অফ রেপ্লিকেশন দ্বারা। ভাগফল থেকে কারেকশন ফ্যাক্টর বাদ দিতে হবে, তাহলে আসবে জেনোটাইপ সাম অফ স্কয়ার। কেউ যদি না বুঝে থাকো আরেকবার বলো। জি স্যার, আরেকবার বলবেন। জেনোটাইপ সাম অফ স্কয়ার ডান পাশে আমার যে 6টা ভ্যালু আসবে, জেনোটাইপ টোটাল, প্রত্যেকটাকে বর্গ করতে হবে, যোগ করতে হবে। তাহলে 6টার বর্গের যোগফল হবে এখানে। আমার রেপ্লিকেশন কয়টা? 5টা। আচ্ছা, 6টা ভ্যালুর বর্গের যোগফলকে, 6টা ভ্যালুর বর্গের যোগফলকে নাম্বার অফ রেপ্লিকেশন দ্বারা ভাগ দিয়ে দিতে হবে। 5 দ্বারা ভাগ দিব আমি এখানে, নাম্বার অফ রেপ্লিকেশন 5। এটা থেকে বাদ দিতে হবে আমার কারেকশন ফ্যাক্টর, এই যে এখানে যে ভ্যালুটা পাবো। তাহলে যেটা আসবে সেটা হবে জিএসএস বা জেনোটাইপ সাম অফ স্কয়ার। রেপ্লিকেশন সাম অফ স্কয়ার আসবে এখানে, 5টা ভ্যালু আসবে। রেপ্লিকেশনে আমি 5টা টোটাল পাইছি। রেপ্লিকেশন 1 টোটাল, রেপ্লিকেশন 2 এর টোটাল, রেপ্লিকেশন 3 4 5, এই 5টা বর্গ করব, যোগ করব। সেই যোগফলকে ভাগ দিতে হবে নাম্বার অফ ট্রিটমেন্ট আর নাম্বার অফ জেনোটাইপ দ্বারা। জেনোটাইপ কত আমার? 6। 1 2 3 4 5 6 দ্বারা ভাগ দিতে হবে, এবং তার থেকে কারেকশন ফ্যাক্টর বাদ দিতে হবে। অলওয়েজ কারেকশন ফ্যাক্টরটা বাদ দিয়ে দিতে হবে সর্বক্ষেত্রে। ক্লিয়ার? তাহলে আরএসএস বের হবে। আর বের করতে হবে আমার এরর সাম অফ স্কয়ার। এগুলা ভ্যারাইটি টেস্টিং পড়ানোর সময় তোমাদেরকে করানো হয়েছে। জি স্যার। এরর সাম অফ স্কয়ার কি থাকবে?
টোটাল সাম অফ স্কয়ার থেকে বা টিএসএস থেকে বাদ দিব জিএসএস এন্ড আরএসএস, ওকে ইএসএস। ঠিক আছে, তাহলে এইটা যদি বের হয়ে যায়, এখন তুমি তোমার অ্যানোভা টেবিল তুমি সাজিয়ে ফেলতে পারবা। অ্যানোভা টেবিলের জন্য যে কম্পোনেন্ট গুলো দরকার তোমার হাতে সব চলে আসছে। এখন তুমি অ্যানোভা টেবিল বানাবা। অ্যানোভা টেবিলের মধ্যে সোর্স অফ ভেরিয়েশনের মধ্যে থাকবে তোমার জেনোটাইপ, রেপ্লিকেশন, এরর, টোটাল, এখানে রেপ্লিকেশন তারপরে ডিগ্রিজ অফ ফ্রিডম, ডিগ্রিজ অফ ফ্রিডম জেনোটাইপের ক্ষেত্রে জেনোটাইপের ক্ষেত্রে 5 5 and minus total 6 minus 1 5। জি স্যার রেপ্লিকেশনের ক্ষেত্রে ডিগ্রিজ অফ ফ্রিডম হবে 4। ঠিক আছে, জি স্যার আর এররের ক্ষেত্রে হবে এরর গুণন হবে দুইটা, মানে 4 ইনটু এররের ক্ষেত্রে 5 কত হবে? ডিগ্রিজ অফ ফ্রিডম 20 20, z minus 1 r minus 1, z minus 1 into r minus 1, জি স্যার 5 আর 4 into 20। এরপরে সাম অফ স্কয়ার তো তুমি সবগুলা সাম অফ স্কয়ার। নেক্সট ঘরে তুমি সাম অফ স্কয়ার ভ্যালুগুলো বের করে দাও। সাম অফ স্কয়ার কে রেসপেক্টিভ ডিগ্রিজ অফ ফ্রিডম দ্বারা ভাগ করে দিলে মিন স্কয়ার ভ্যালু বের হয়ে চলে আসবে, মিন সাম অফ স্কয়ার। জি স্যার মিন সাম অফ স্কয়ার পর্যন্ত চলে আসলে আর তো কোনো অসুবিধা নাই। এখন ওই যে তোমাকে চলে যেতে হবে আবার, তোমার ফর্মুলা গুলো তো তুমি প্রথমে লিখে রাখছো। এই যে এই যে তোমার এটা কাজে লাগবে। মিন সাম জেনোটাইপের ক্ষেত্রে যে মিন সাম অফ স্কয়ার ভ্যালু থাকবে তার থেকে এরর মিন সাম অফ স্কয়ার ভ্যালু বাদ দিয়া রেপ্লিকেশন দ্বারা ভাগ দাও, নাম্বার অফ রেপ্লিকেশন ভাগ দিলে যে ভ্যালুটা আসবে এটা হলো ভেরিয়েন্স ডিউ টু, অর্থাৎ জেনেটিক ভেরিয়েন্সটা চলে আসবে। বোঝা গেছে? এই ফর্মুলা তখন কাজে লাগাবা। এইটা মিন স্কয়ার ডিউ টু জেনোটাইপ মাইনাস মিন স্কয়ার ডিউ টু এরর। তোমার অ্যানোভা টেবিলের মধ্যে দুইটা ভ্যালুই থাকবে, এটা বাদ দিয়ে যেটুকু পাবা তাকে নাম্বার অফ রেপ্লিকেশন দ্বারা ভাগ দাও। ভাগ দিলে জেনেটিক ভেরিয়েন্স চলে আসবে। আর জেনেটিক বা জেনোটাইপিক ভেরিয়েশনের সাথে ভেরিয়েন্সের সাথে ওই যে মিন স্কয়ার জেনোটাইপ, মিন স্কয়ার এন্ড মিন সাম অফ স্কয়ার ডিউ টু এনভায়রনমেন্ট অর এরর, ওইটা যোগ করে দিলে ফেনোটাইপিক ভেরিয়েশন চলে আসবে বা ফেনোটাইপিক ভেরিয়েন্স পেয়ে যাবা। ঠিক আছে স্যার ফিনোটাইপিক ভেরিয়েন্সটা কিভাবে পাবো? কিসের সাথে যোগ? ফেনোটাইপিক ভেরিয়েন্স এখান থেকে তো জেনোটাইপিক ভেরিয়েন্স পাবা অ্যানোভা টেবল থেকে। অ্যানোভা টেবলের সাথে এনভায়রনমেন্টাল ভেরিয়েন্স আর মিন স্কয়ার ডিউ টু এরর এটুকু যোগ করে দিলে ফেনোটাইপিক ভেরিয়েন্স আসবে। আচ্ছা স্যার ঠিক আছে। অ্যানোভা টেবল থেকে তুমি ইজিলি ফেনোটাইপিক ভেরিয়েন্স এন্ড জেনোটাইপিক ভেরিয়েন্স বের করে ব্রড সেন্স হেরিটেবিলিটি তুমি ক্যালকুলেট করতে পারবা। ঠিক আছে, এবং অ্যানোভা টেবল যেখানে অ্যানোভা টেবল হবে সেখান থেকে শুধুমাত্র তুমি ব্রড সেন্সের হেরিটেবিলিটি বের করবে, ন্যারো সেন্স এখান থেকে তুমি পাবা না আসলে সত্যিকার অর্থে। এটা ব্রড সেন্সের হেরিটেবিলিটি থাকবে। কি ঠিক আছে? তো নাম্বার 4 গেল। এখান থেকে আর জিন পেয়ার করার জন্য আমরা বলি না, কারণ এটা ইন্ডিভিজুয়াল ভ্যালু আসলে বের করা। এরপরে চলে যাচ্ছি আমি লাস্ট প্রবলেমে। স্যার এই 4 নাম্বার আমাকে শোনা প্রবলেমটা যাচ্ছে? থেকে অ্যানোভা টেবিলে কোনো Hello? ট্যাবুলেটেড মান Hello? থাকবে না। না না, হেরিটেবিলিটির কোনো টেবুলেটেড মান থাকে না, এটার আসলে একটা গ্রেডিং থাকে, পুয়ার, লো, মিডিয়াম, হাই, এই ধরনের একটা গ্রেডিং করা থাকে।
এটার কোন টেবুলেটেড মান কার থাকে যখন আমরা টেস্ট করি সিগনিফিকেন্ট কি সিগনিফিকেন্ট না, তুমি যেটা বলতেছো টি টেবল, এফ টেবল, আর টেবল, হেরিটেবিলিটির ক্ষেত্রে ওই ধরনের কোনো ইয়ে নাই। এটা ব্রিডার কনসিডার করবে সে কতটুকু আসলে হেরিটেবিলিটি পুয়ার হলে বা মিডিয়াম হলে হাই হলে কোনটাকে রাখবে কোনটাকে রাখবে না তার উপর নির্ভর করবে। ক্লিয়ার? কি শোনা যাচ্ছে আমাকে? আমি এবার লাস্ট প্রবলেমে যাচ্ছি। দেখো এখানে 5 নম্বর প্রবলেমে P1, P2, F1, F2, BC1, BC2 সরাসরি এখানে র ভ্যালু গুলো যেটা দেওয়া আছে। নাম্বার অফ ব্রাঞ্চেস পার প্ল্যান্ট অফ দ্য ফলোইং জেনোটাইপস আর গিভেন। কোন একটা ক্রপের ক্ষেত্রে প্রত্যেকটা গাছের নাম্বার অফ ব্রাঞ্চ অর নাম্বার অফ টিলার যেটা বলো, এখানে ব্রাঞ্চের কথা বলা আছে, আমরা ব্রাঞ্চে বলি। নাম্বার অফ ব্রাঞ্চ দেওয়া আছে। প্যারেন্টাল জেনারেশন 1 এর ক্ষেত্রে কয়টা গাছের ডাটা দেওয়া আছে? 1 2 3 4 5 6 7 8 9টা। এক নম্বর গাছে 5টা ব্রাঞ্চ, 2 নম্বরে 7, 3 এ 4, এরপরে 6, তারপরে 4 5 6 6 5। ক্লিয়ার? নাম্বার অফ ব্রাঞ্চেস পার প্ল্যান্ট, প্রত্যেকটা গাছে কয়টা ব্রাঞ্চ তার উপর ডেটাটা দেওয়া আছে। এটা সরাসরি তুমি এখানে 9টা ডাটা যোগ করে 9 দ্বারা ভাগ দিলে কি পাবা? মিন ভ্যালু পাবে। ক্লিয়ার? আর 9টা ডাটা ক্যালকুলেটরে দিয়া তুমি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পাবা, সেখান থেকে কনভার্ট করে তুমি ভেরিয়েন্স চলে যেতে পারবে। আমাকে শোনা যাচ্ছে? হ্যালো? জি স্যার শোনা যাচ্ছে। তোমরা রেসপন্স করিও, আমাকে না শোনা গেলে তো আমি ধরে নেবো আমার নেটওয়ার্ক মনে হয় দুর্বল, কারণ আমার রুমে ডিস্টার্ব করতেছে। আমি রুমটা বন্ধ করে দিচ্ছি, কাউকে ঢুকতে দিচ্ছি না। ওয়াইফাইটা আবার ওই দিকে রাউটারটা। এইভাবে P1, P2, F1, F2, BC1, BC2 প্রত্যেকটা তুমি মিন ভ্যালু এবং ভেরিয়েন্স বের করবা। পারবে তো এটা নাকি? এখানেও 9টা ডাটা দেওয়া আছে। F1 এ কয়টা দেওয়া আছে? F1 এও 9টা, F2 তে 9 10 11 12টা ডাটা দেওয়া আছে। যে কয়টা ডাটাতে যোগ করে তত দ্বারা ভাগ দিলে তুমি মিন ভ্যালু পাবা, আর ক্যালকুলেটর থেকে তো ভেরিয়েন্স পেয়ে যাবা। তো তোমার 6টা জেনোটাইপের বা P1, P2, F1, F2, BC1, BC2 6টার জন্য 6টা মিন ভ্যালু এবং 6টা ভেরিয়েন্স পেয়ে গেলেই তো তুমি ওই যে আগের মতো তুমি হেরিটেবিলিটি এবং জিন পেয়ার এস্টিমেট করতে পারবা। এরকম একটা টেবিল তুমি পেয়ে যাবা, এই টেবিলটার মতো। ঠিক আছে? সেখান থেকে তুমি ব্রড সেন্স, ন্যারো সেন্স এন্ড জিন পেয়ার এস্টিমেট করে দিবা। এস্টিমেট হেরিটেবিলিটি ইন ব্রড সেন্স এন্ড ন্যারো সেন্স। যদিও এখানে জিন পেয়ার এস্টিমেশনের কথা বলা নাই, যদি পরীক্ষায় থাকে এই ডাটা দিয়ে আরেকটু লাগাই দিলাম যে এস্টিমেট নাম্বার অফ জিন পেয়ার ফ্রম দ্য ফলোইং ডেটা। ওকে, এখন তোমাদের কাজ হলো কি, তোমরা প্র্যাকটিক্যাল খাতা তোমাদেরকে লিখতে হবে। প্র্যাকটিক্যাল খাতা লেখার জন্য তোমাকে তো এক জায়গা থেকে হেল্প নিতে হবে, একটা পুরাতন খাতা থেকে। বোঝা গেছে? এখন সে পুরাতন খাতা তুমি তাজুল থেকে একটা কালেকশন করে নিবা তোমরা, নাকি কালেকশন করে নিছো আগেই? স্যার নেওয়া হয়েছিল আগে। হ্যাঁ, এখন নেওয়া হলো। এখন কাজ হলো তোমার প্রবলেম গুলা বোঝা। তোমাকে বুঝে প্রবলেম গুলা সলভ করতে হবে, এবং পরীক্ষায় যেগুলো দেওয়া থাকবে এই ডাটাগুলো চেঞ্জ দেওয়া থাকবে। এখানে যে ডাটাগুলো দেওয়া আছে পরীক্ষায়, মনে করে এই ডাটাগুলো আমরা দিলাম না, চেঞ্জ করে দিলাম ডাটা, তুমি যেন ক্যালকুলেট করতে পারো। এখানে মেইনলি 3 ধরনের ডাটা আছে। এখানে মেইন ভ্যালু, সাম অফ স্কয়ার ভ্যালু প্রত্যেকটা ব্লকের, আর এখানে আছে কি রেপ্লিকেটেড ডাটা দেওয়া আছে। তো এখান থেকে তুমি অ্যানোভা করতে হবে। 3 ধরনের ডাটা দেওয়া আছে। এই একটা টাইপসের ডাটা, এই ধরনের যদি থাকে তুমি অ্যানোভা টেবল করে ব্রড সেন্স হেরিটেবিলিটি বের করবে অনলি। এই ধরনের ডাটা দেওয়া থাকলে তুমি ব্রড সেন্স, ন্যারো সেন্স, জিন পেয়ার, এখান থেকেও তুমি ব্রড সেন্স, ন্যারো সেন্স, জিন পেয়ার এস্টিমেট করতে পারবা। আর এরপরেও যদি পরীক্ষার ডেট হয়, সম্ভবত তোমাদের ফিজিক্যালিও কিছু কাজ
করতে হবে। আরেকটা জিনিস রয়ে গেছে তোমাদের, ইমাস্কুলেশন হাইব্রিডাইজেশন টেকনিক, এটা তো আর ভার্চুয়ালি দেখানো সম্ভব না, হাতে কলমে এটা নিয়ম হলো তোমাকে করা। যদি সিদ্ধান্ত হয় সেক্ষেত্রে হয়তো তোমাদেরকে ওইগুলা করতে হবে, ওই ক্লাসগুলো। আমি একটা ক্লাসে এস্টিমেশন অফ হেরিটেবিলিটি নাম্বার অফ জিন পেয়ার শেষ করলাম। ঠিক আছে, আর কোনো কোশ্চেন না থাকলে আমি কিন্তু শেষ করে দেব ক্লাস। জি স্যার। কারো কোনো কোশ্চেন থাকলে বলো। আর কোনো কথা আছে কারো? আর কোনো কোশ্চেন থাকলে বলো, আমি উত্তর দিই। না স্যার, কারো কোনো প্রশ্ন নাই। আজকে তোমাদের অ্যাটেন্ডেন্সও তো সুবিধা না, তোমরা কি ক্লাস করতে আগ্রহ হারাই ফেলছো মনে হয়। এর আগে তো আমি প্রায় 180-90 পেয়েছিলাম, আজকে তোমরা মনলি 70 আছো ম্যাক্সিমাম, আমি দেখতেছি। মানে সবাই পরীক্ষা দেওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে আসলে, আমার কাছে মনে হচ্ছে। জি স্যার। পরীক্ষা চাই, এই তো ঠিক আছে, পরীক্ষার জন্য প্রস্তুতি নাও, হয়তো পরীক্ষা হয়ে যাবে, একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত হয়ে যাবে। তো ঠিক আছে, ভালো থাকো সবাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার।